ভালোবাসা দিবসের এক পার্টিতে আরিয়া নামের এই মেয়েটাকে গণধর্ষণ করে তারই স্কুলের 4 জন স্টুডেন্ট। সেই যাত্রায় আরিয়া প্রাণে বেঁচে যায় আর সে নিজের মুখে তার স্টেটমেন্ট দেয় যে কে কে তার এই অবস্থা করেছে। কিন্তু টাকা আর আইনের মারপ্যাচে ওই ছেলেটা দিব্যি ছাড়া পেয়ে যায় এই কেস থেকে। এখন আইন আর অবিচার এসব কিছু দেখে আরিয়ার মা আর নিজেকে ধরে রাখতে পারে না। তাই তো সে এমন এক ভয়ঙ্কর প্রতিশোধের খেলায় মেতে ওঠে যা পুরো কল্পনার বাহিরে। মুভির এন্ডিংটা যে এমন হতে পারে তা তুমি আগে ধরতে পারবে না। তাই চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি 2017 সালে মুক্তি পাওয়া মুভি মমের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেবিকা নামের একজন স্কুল শিক্ষিকাকে দেখতে পাই। দেবিকা 10 ক্লাসের স্টুডেন্টদের বায়োলজি পড়াতো। একই ক্লাসে দেবিকার মেয়ে আরিয়াও পড়াশোনা করে। আরিয়া আবার ক্লাসে কাবির নামের একটা ছেলেকে বেশ পছন্দ করত, তবে কখনোই তাকে মনের কথা সে বলে উঠতে পারেনি। একদিন দেবিকা বায়োলজি পড়ানোর সময় আরিয়াকে তার ক্লাসমেট মোহিত একটা বাজে ভিডিও পাঠায়। আরিয়া ব্যাপারটা ইগনোর করে যেতে চাইলেও তার বান্ধবী স্বপ্না মেসেজটা দেবিকাকে দেখিয়ে বলে মোহিত প্রায় সময় আরিয়াকে এভাবে উত্ত্যক্ত করে। এই কথাটা শুনে দেবিকা রেগে মোহিতের ফোন জানলা দিয়ে ফেলে দেয় এবং এর পরের দিন তার প্যারেন্টস নিয়ে স্কুলে আসতে বলে। এর ফলে মোহিত, আরিয়া আর দেবিকা দুজনের উপরে প্রচন্ড রেগে যায়। রাতে বাসায় ফিরে দেবিকা তার হাজবেন্ড আনন্দের সাথে ডিনার করতে বসে। তখনই তাদের ছোট মেয়ে পিউ সেখানে আসলে দেবিকা তার সাথে দুষ্টুমি করতে থাকে। এর মাঝে আরিয়াও ডাইনিং টেবিলে আসে খাবার খেতে। এখানে আরিয়ার কথাবার্তা আর আচরণ দেখে বোঝা যায় যে আরিয়া দেবিকাকে খুব একটা পছন্দ করে না, আর করবে বা কি করে। আসলে দেবিকা হচ্ছে আরিয়ার সৎ মা এবং পিউ হচ্ছে তার সৎ বোন। আরিয়া পিউকে আপন করে নিলেও দেবিকাকে এখনো আপন করে নিতে পারেনি। তাই সে দেবিকাকে ঘরে মা না ডেকে সবসময় ম্যাডাম বলে ডাকে। তো তারা ডিনারের টেবিলে বসে খুব হাসি খুশি ফ্যামিলির মতোই নেক্সট উইন্টার ভ্যাকেশনে কোথায় যাবে সেটা প্ল্যান করতে থাকে। আরিয়া তার বাবাকে একটা জায়গার ছবি দেখিয়ে বলে আমরা এইখানে যেতে পারি। দেবিকারও জায়গাটা বেশ পছন্দ হয়, তাই সে আনন্দকে এইখানেই ভ্যাকেশনের প্ল্যান করতে বলে। জবাবে আনন্দ জানায় আমার অফিসে কিছু কাজ আছে, ভ্যাকেশন যেহেতু সামনের মাসে তাই আমি অফিস থেকে 10 দিনের একটা ট্রিপ দিয়ে এসে সব কিছুর বন্ধ ব্যবস্থা করব। এবার আরিয়া যদিও তাকে আশ্বাস দিয়ে বলে যে হোটেল বুকিং থেকে শুরু করে বাদবাকি প্রয়োজনীয় ব্যাপারগুলো সে সামলে নেবে। তখন আনন্দ তার মেয়ের স্মার্টনেস দেখে বেশ খুশি হয়ে যায়। এরপর হঠাৎ আরিয়া বলে ওঠে বাবা তোমাকে আজ খুব হ্যান্ডসাম লাগছে। তখন আনন্দ মুচকি হেসে বলে বলো এখন আবার কি চাই তোমার। তখন দেবিকা বলে তোমার কি প্রশংসা হজম হয় না? উত্তরে আনন্দ জানায় আমি যখনই আরিয়ার কাছে হ্যান্ডসাম লাগি তখনই আমার মায়ের কোনো না কোনো আবদার পূরণ করতে হয়। তো বলো এবার কি আবদার তোমার? এবার আরিয়া বলে রবিবার আমাদের ফ্রেন্ডদের সাথে একটা পার্টি আছে আর আমি সেটাতে অ্যাটেন্ড করতে চাই। এই কথাটা শুনেই দেবিকা বলে ওঠে রবিবার তো ভ্যালেন্টাইন্স ডে। তবে আরিয়া বলে ওঠে তাতে কি হয়েছে। দেবিকা তখন আরিয়ার সাথে কে কে যাবে এবং কোথায় পার্টি এই সব কিছু তাকে জিজ্ঞেস করতে থাকে। কিন্তু আরিয়া প্রচন্ড বিরক্ত হয়ে দেবিকার কথা ইগনোর করে তার বাবাকে আবারও জিজ্ঞেস করে যে সে যাবে কিনা। তখন তার বাবা বলে আগে তোমার মায়ের প্রশ্নের উত্তরগুলো দাও। আর এই কথাটা শুনে সে রেগে বলে আমি কেন ম্যাডামের প্রশ্নের উত্তর দেব? আমার প্রতি কি তোমার বিশ্বাস নেই? তখন তার বাবা তাকে ঠিক করে কথা বলতে বলায় আরিয়ান রেগে খাবার ছেড়ে চলে আসে। এদিকে আরিয়ার এমন ব্যবহার দেবিকাকে বেশ কষ্ট দেয়। তবে মায়ের মন বলে কথা, সে একটু পরেই আরিয়ার জন্য খাবার নিয়ে গিয়ে বলে তোমার বাবা পার্টিতে যাওয়ার পারমিশন দিয়েছে, এবার এই খাবারগুলো একটু খেয়ে নাও। আসলে আরিয়া দেবিকাকে পছন্দ না করলেও দেবিকা কিন্তু নিজের মেয়ের মতোই তাকে ভালোবাসতো, তাই তো সে তার সকল জেদ মুখ বুঝে সহ্য করে নিত। পরের দিন আনন্দ অফিসের কাজে 10 দিনের ট্রিপে নিউ ইয়র্কে চলে যায়। যাওয়ার আগে সে আরিয়ার সাথে দেখা করলে সে তাকে গত রাতের ব্যবহারের জন্য সরি বলে। তার বাবা তাকে বুঝিয়ে দেবিকাকে সবার খেয়াল রাখতে বলে বেরিয়ে পড়ে। এবার ঘরে ফিরে দেবিকা তার রোজকারের কাজগুলো সেরে নিচ্ছিল। তখনই তার সাথে নিরঞ্জনা ও রোহিণী নামে তাদের পুরাতন দুজন স্টুডেন্ট দেখা করতে আসে। নিরঞ্জনা আসলে একজন তৃতীয় লিঙ্গের মানুষ ছিল, তবুও দেবিকা কোনো ভেদাভেদ না করে তাদেরকে পড়াশোনা শিখিয়েছে। তাই আজ নিরঞ্জনা প্রতিষ্ঠিত হয়ে দেবিকার জন্য মিষ্টি নিয়ে এসেছে। এবার নিরঞ্জনা চলে যাওয়ার পর সে এক্সাইটেড হয়ে আরিয়াকে মিষ্টি দিতে আসে, তবে অ্যাজ ইউজুয়াল আরিয়া তাকে ইগনোর করে। দেবিকা মনে মনে কষ্ট পেলেও কিছুই বলে না। এভাবেই দেখতে দেখতে ভ্যালেন্টাইন্স ডে চলে আসে। আরিয়া পার্টিতে যাওয়ার জন্য একটা
রেড ড্রেস পরে খুব সুন্দরভাবে রেডি হয়ে নেয়। সে মনে মনে আজ কবিরকে প্রপোজ করার পরিকল্পনা করে। আরিয়াকে তার বন্ধুরা নিতে আসলে দেবিকা তাদেরকে আরিয়ার খেয়াল রাখতে বলে। এর মাঝে আরিয়া নিচে নেমে আসলে দেবিকা তার অনেক প্রশংসা করে। সে তাকে ধন্যবাদ জানিয়ে তাদের বন্ধুদের সাথে এবার পার্টিতে চলে যায়। পার্টিতে গিয়ে সে ড্রিঙ্কস করে আর প্রচুর এনজয় করতে থাকে। এই একই পার্টিতে মোহিত উপস্থিত ছিল। এবার সে আরিয়ার সাথে ড্যান্স করতে চাইলে আরিয়া তাকে ইগনোর করে, যার ফলে মোহিত রেগে অনেক ড্রিঙ্কস করতে থাকে। এদিকে মোহিতের কাজিন চার্লস তাকে জিজ্ঞেস করে যে সে এত ড্রিঙ্কস করছে কেন। জবাবে সে উত্তর দেয় আরিয়াকে সে অনেক পছন্দ করে, তবে আরিয়া তার প্রতি মোটেও ইন্টারেস্টেড না। চার্লস বলে এই মেয়েকে তোর লাগবে, আমি এনে দিচ্ছি। সে এবার একটা ড্রিঙ্কসের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে সেটা আরিয়াকে অফার করে, তবে আরিয়া তাকে সরাসরি রিজেক্ট করে দেয়। এর মাঝে স্বপ্না এসে চার্লসের হাত থেকে ড্রিঙ্কসটা নিয়ে খেয়ে ফেলে এবং চার্লসকে এভাবে ড্রিঙ্কস অফার করার জন্য ওয়েটার বলে অপমান করে। এদিকে চার্লস আরিয়ার উপরে রেগে মোহিতের কাছে ফিরে যায়। মোহিত তো এবার চার্লসকে নিয়ে মজা করতে শুরু করে। অন্যদিকে স্বপ্না আরিয়াকে বারবার কবিরকে প্রপোজ করতে বলে, তবে সে এবার সাহস করে উঠতে পারছিল না। তাই স্বপ্না তাকে একটা ফুল দিয়ে কবিরের কাছে পাঠালে আরিয়া গিয়ে কবিরের সাথে অন্য একটা মেয়েকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। এই দৃশ্য দেখে আরিয়া প্রচন্ড ভেঙে পড়ে, যার ফলে সে দ্রুতই স্বপ্নাকে নিয়ে তখনই বাড়ি ফিরতে চায়। কিন্তু স্বপ্না তো ওই ড্রিঙ্কস খাওয়ার কারণে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। এদিকে তাদের বন্ধু ঋষিও গাড়ি নিয়ে তার বাবাকে এয়ারপোর্টে পিক করতে গিয়েছিল, যার ফলে বাধ্য হয়ে সে এবার ক্যাব বুক করার জন্য বাইরে যায়। ঠিক এই মুহূর্তে দেবিকা তাকে কল করে জিজ্ঞেস করে যে সে কখন আসবে। জবে আরিয়া জানায় তার 40 থেকে 45 মিনিট লাগতে পারে। এবার কল কেটে দিয়ে সে যখন ক্যাব বুক করছিল তখনই ঘটে এক বিপত্তি। মোহিত এবং তার বন্ধুরা এসে আরিয়াকে জোর করে তাদের গাড়িতে উঠিয়ে নেয়। এখানে মোহিতের সাথে ক্লাবের সিকিউরিটি গার্ড বাবু, চার্লস ও জাগান নামে তাদের আরো একজন বন্ধু ছিল। এই চারো মানুষ আরিয়াকে কিডন্যাপ করতে পেরে অনেক খুশি হয়ে যায়। মোহিত তো চিৎকার করে বারবার বলছিল যে ডাক, এবার তোর মাকে ডাক, দেখি তোর মা আজ কি করতে পারে। আরিয়া চিৎকার করার অনেক চেষ্টা করে, তবে ওই অমানুষগুলো তার মুখ চেপে ধরে। এরপর সারা রাত তাকে চলন্ত গাড়িতে তারা একের পর এক ধর্ষণ করতে থাকে। ফাইনালি তারা গলা টিপে হত্যা করার চেষ্টা করলে আরিয়া মৃতপ্রায় হয়ে যায়। তখন মহিত্রা সজ্ঞানে ফিরে দ্রুত তাকে রাস্তার পাশের একটা ড্রেনে ফেলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেবিকা বারবার আরিয়াকে কল করতে থাকে, কিন্তু তার ফোন সুইচ অফ দেখালে সে এবার বেশ টেনশনে পড়ে যায়। তাই এবার সে দ্রুত চলে যায় ওই ক্লাবে যেখানে তাদের আজ পার্টি হওয়ার কথা ছিল। কিন্তু এই ক্লাবে এসেও আরিয়াকে সে কোথাও খুঁজে পায় না, যার ফলে দেবিকা কি করবে বুঝতে না পেরে দ্রুত চলে যায় পুলিশ স্টেশনে। এবার সে পুলিশের কাছে মিসিং রিপোর্ট লেখাতে চাইলে পুলিশ বলে আজ তো ভ্যালেন্টাইন্স ডে, আরিয়া হয়তো তার কোনো বয়ফ্রেন্ডের সাথে কোথাও রাত কাটাচ্ছে, এত টেনশন করার কিছু নেই, সকাল হলেই তোমার মেয়ে চলে আসবে। তবে দেবিকা জোর দিয়ে বলে যে আমার মেয়েকে আমি ভালো করে চিনি, ওর আজ পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড নেই। ও আমাকে রাত 12টায় কল করে বলেছিল 45 মিনিটের মধ্যে সে বাসায় ফিরবে, এখন বাজে রাত 3টে। সব কথাবার্তা শুনে পুলিশ এবার দেবিকার কথা আমলে নিয়ে আরিয়ার ফোন ট্রেস করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা দেবিকাকে বাসায় ফিরে আরিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে বলে, তবে সেখানে ডিকে নামের এক প্রাইভেট ডিটেকটিভ পাশ থেকে সবকিছু পরিলক্ষণ করছিল। দেবিকা বের হতেই সে তার কাছে গিয়ে নিজের কার্ড দিয়ে বলে আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, কখনো কোনো সাহায্য লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। তখন দেবিকা তাড়াহুড়ো করে কার্ডটা নিয়ে বাসায় চলে যায়। সারা রাত কেটে যায় কিন্তু আরিয়ার কোনো খোঁজ পাওয়া যায় না। এভাবেই সকালে একজন লোক জগিং করতে গিয়ে ট্রেনে আরিয়াকে আবিষ্কার করে। তাকে দেখে পুলিশকে দ্রুত কল দিলে পুলিশ এসে আরিয়াকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে দেয়। তবে আরিয়ার অবস্থা এতই বেশি ক্রিটিক্যাল ছিল যে তাকে আইসিইউতে শিফট করা লাগে। এই খবর পেয়ে দেবিকা হসপিটালে এসে নিজের মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সে আরো বেশি ট্রমাটাইজ হয়ে যায় যখন সে জানতে পারে তার ফুলের মতো মেয়েকে গ্যাংরেপ করা হয়েছে। দেবিকা হসপিটালে বসে চিৎকার করে কাঁদতে থাকে। অন্যদিকে আরিয়ার খবরটা কিছু সময়ের মধ্যেই মিডিয়াতে ছড়িয়ে যায়, আর এরপর উপর মহল থেকে এই কেস সলভ করার চাপ আসে। ম্যাথিউ ফ্রান্সিস নামের এক অভিজ্ঞ পুলিশ অফিসার এই কেস সলভ করার দায়িত্ব পেয়ে সাথে সাথে হসপিটালে চলে যায়। সে দেবিকাকে সান্ত্বনা দিয়ে আরিয়ার ব্যাপারে টুকটাক ইনফরমেশন জেনে নেয়। ম্যাথিউ তাকে বলে আরিয়া সুস্থ হলে যেন সাথে সাথে তাদের জানানো হয়, কারণ এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে
আরিয়ার স্টেটমেন্ট। এর মাঝে টিভিতে নিউজ দেখে আনান কল করলে দেবিকা কাঁদতে কাঁদতে তাকে দ্রুত ফিরে আসতে বলে। এভাবে পার হয়ে যায় কয়েকটা দিন। দেবিকা দিনরাত তার মেয়ের সেবা করে তাকে কিছুটা সুস্থ করে তোলে। এরপর আরিয়া সুস্থ হয়ে গেলে সবার প্রথমে দেবিকাকে তার কাছ থেকে চলে যেতে বলে। এমন অপমানে দেবিকা কষ্ট পেলেও সে আরিয়ার সেবা করা থামায় না। এর মাঝে আনান চলে আসলে তার মনও ভেঙে খান খান হয়ে যায়। এর কিছুদিন পর আরিয়া একটু সুস্থ হয়ে উঠলে সে পুলিশের কাছে স্টেটমেন্ট দিতে থাকে। তার স্টেটমেন্টের ভিত্তিতে পুলিশ মোহিত, চার্লস, বাবু এবং জাগানকে গ্রেফতার করে নেয়। এবার কেসটা কোর্টে উঠলে আরিয়ার স্টেটমেন্ট ও সেদিন রাতের গাড়ির সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আদালত যখন অপরাধীদেরকে দোষী সাব্যস্ত করতেই যাবে তখনই মোহিতের পক্ষের উকিল বলে, সেদিন রাতের রিপোর্ট অনুযায়ী আরিয়ার শরীরে অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল পাওয়া গেছে, যার ফলে নেশাগ্রস্ত অবস্থায় সে ভুলভাল দেখতেই পারে। তাই তার স্টেটমেন্ট নেওয়া এখন ঠিক হবে না। তাছাড়াও মোহিতরা সেদিন রাতে পার্টিতেই ছিল, কেননা চার্লসের ফোন লোকেশন সেটাই বলছে। আর সিসিটিভি ক্যামেরায় যেই গাড়ি দেখা গিয়েছে সেটা নিয়ে যোগান ফার্ম হাউসে গিয়েছিল। এবার মোহিত অভিনয় করে বলে, আমি তো আরিয়াকে ভালোবাসতাম, কিন্তু দেবিকা ম্যাম সেটা পছন্দ করতো না বলে আমাকে ফাঁসাতে চাইছে। এই সব প্রমাণ মুহূর্তের মধ্যেই আরিয়ার বিপক্ষে চলে যায়। আর আরিয়ার উকিল আদালতে তার শরীর থেকে পাওয়া সিমেন্ট স্যাম্পলের সাথে ওই চারজনের ডিএনএ স্যাম্পল ম্যাচ করে দেখাতে বলে। তবে আরিয়ার শরীর থেকে 72 ঘন্টা পর সিমেন্ট কালেক্ট করা হয়েছিল বলে এই টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে। সবকিছু সবার চোখের সামনে থাকার পরেও উপযুক্ত প্রমাণের অভাবে আদালত আসামিদের মুক্ত ঘোষণা করে। আনন্দ রেগে গিয়ে আদালতে বসে মোহিতদেরকে মারতে যায়, যার ফলে পুলিশ এবার তাকেই গ্রেফতার করে নেয়। দেবিকা এই সব কিছুতে একদম ভেঙে পড়েছিল, তবে সে নিজেকে সামলে আনন্দকে থানা থেকে ছাড়িয়ে আনে। এদিকে পুলিশ অফিসার ম্যাথিউ নিজেও আদালতের এই রায়ের সন্তুষ্ট ছিল না। সে দেবিকাকে কিছু করতে না পারার জন্য সরি বলে। জবাবে দেবিকা জানায়, আমার এই আইনের উপর আজ থেকে ভরসা উঠে গেল, এখন আমি আর কিছুই পরোয়া করি না। ফেরার সময় আনন্দকে হঠাৎ দেবিকার বোন ইন্দু কল করে বলে, আরিয়া টিভিতে এই রায় দেখে নিজের রুম লক করে দিয়েছে। এই কথা শুনতে পেয়ে তারা দ্রুত বাসায় ফিরে তাকে অনেক ডাকাডাকি করতে থাকে, কিন্তু তবুও সে দরজা না খুললে শেষ মুহূর্তে তাদের দরজা ভেঙে ফেলতে হয়। আর এখানে গিয়ে দেখা যায় আরিয়া এক কোণে চুপচাপ বসে আছে। দেবিকা দৌড়ে তার কাছে যেতে চাইলে সে চিৎকার করে উঠে বলে, ওরা সেদিন কি বলেছিল জানো? ওরা বলেছিল তোর মাকে এখন ডাক, দেখি তোর মা বাঁচাতে আসে কিনা। এই কথা শুনে দেবিকার পুরো পৃথিবীটাই যেন ওলট পালট হয়ে যায়। আজ তাদের তিনজনের জীবন একটা নরক হয়ে উঠেছে, কিন্তু তারপরেও সবাই নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিল। কিছুদিন পর দেবিকা স্কুলে গেলে দেখা যায় মোহিত এখনো হাসি খুশি ভাবে স্কুলে আসছে। সে প্রিন্সিপালের কাছে জিজ্ঞেস করে মোহিতকে কেন এখনো বহিষ্কার করা হয়নি, কিন্তু প্রিন্সিপাল জানায় আইন অনুযায়ী মোহিত নির্দোষ, তাই আমাদের আর কিছুই করার নেই। যার ফলে সে রেগে দ্রুত প্রিন্সিপালের রুম থেকে বের হতে মোহিত এক শয়তানি হাসি দিয়ে তাকে গুড মর্নিং জানায়। নিজের মেয়ের অন্যায়কারী এভাবে হাসি খুশি ভাবে ঘুরে বেড়াবে এইটা দেবিকা যেন কিছুতে মানতে পারছিল না। তাই তো মোহিত স্কুল থেকে বের হতেই এবার সে একটা প্ল্যান করে বসে। সে তার গাড়ি নিয়ে দ্রুত মোহিতের পিছু করতে থাকে। দেবিকা আসলে গাড়ি দিয়ে মোহিতকে চাপা দিতে চাইছিল, তবে এক মুহূর্তের জন্য অন্য একটা ট্রাক এসে উল্টো সেই প্রায় অ্যাক্সিডেন্ট হতে যায়। যাই হোক, প্রথম প্ল্যান ফেল হওয়ার পর দেবিকা বাসায় এসে আনন্দকে বলে সে ওই স্কুলের চাকরিটা ছেড়ে দেবে। আনন্দ এর কারণ জিজ্ঞেস করলে দেবিকা তাকে জানায় মোহিত এখনো ওই স্কুলে আছে আর তার পক্ষে সেখানে চাকরি করা কোনোভাবেই সম্ভব নয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, তবে দেবিকার মন থেকে প্রতিশোধের আগুন যেন কিছুতেই নিভছিল না। হঠাৎ তার একদিন সেই প্রাইভেট ডিটেকটিভ ডিকের কথা মনে পড়ে যায়। দেবিকা এবার ডিকের চেম্বারে গিয়েও আবারও ফিরে আসতে চায়, কারণ তার মনে হচ্ছিল ডিকের মতন এমন ভোলাভালা এক লোক তাকে সাহায্য করতে পারবে না। তবে ডিকে তাকে জানায় আমি আপনার কেস সম্পর্কে ভালো করেই জানি, আমারও আপনার মতো একটা মেয়ে আছে, আপনি শুধু একবার আমার উপর ভরসা করে দেখুন, কথা দিচ্ছি সবকিছু আমি গোপন রাখবো। এবার দেবিকা বলে আমার কিছু ইনফরমেশন লাগবে।
তখন ডিকে জানায় কোনো ব্যাপার না, সব ইনফরমেশন দেব, তবে আজকের পর থেকে আপনি আমার সাথে কখনো সরাসরি যোগাযোগ করবেন না। যখন যে ইনফরমেশন দরকার আমি আপনার কাছেই পৌঁছে দেব। এভাবেই প্রথমে ডিকে রোহিতদের সাথে থাকা সিকিউরিটি গার্ড বাবুকে ফলো করা শুরু করে। এরপর দেবিকাকে একটা মেট্রো স্টেশনে দেখা করতে ডাকে। তারা ট্রেন আসার অপেক্ষা করছিল এমন অভিনয় করে ডিকে দেবিকাকে বলে বাবু প্রতি সোমবারে অনেক রাত পর্যন্ত ক্লাবে থাকে, তাছাড়াও তার মেয়ের প্রতি নেশা অনেক। আপনাকে কি করতে হবে সেটা হোয়াটসঅ্যাপে আমি জানিয়ে দিচ্ছি। এরপর ডিকের কাছ থেকে ইনফরমেশন নিয়ে দেবিকা সোজা তার স্টুডেন্ট নিরঞ্জনার সাথে দেখা করতে চায় এবং সে গিয়ে তার কাছে একটা হেল্প চায়। দেখতে দেখতেই সেই সোমবার চলে আসে। বাবু মধ্যরাত পর্যন্ত ক্লাবে বসে ড্রিঙ্কস করছিল। হঠাৎ এবার তার সামনে লাল ড্রেস পরা একটা সুন্দরী মেয়েকে দেখে বাবু নিজের লোভ আর সামাল দিতে পারে না। এবার সে ওই মেয়েটার দিকে এগিয়ে যেতে নিরঞ্জনা ও রোহিণী মিলে তাকে কিডন্যাপ করে নেয়। এভাবে 4 দিন পর বাবু জ্ঞান ফিরলে দেখা যায় সে নিজের ঘরের সামনে পড়ে আছে। কিন্তু বাবু ঘরে ঢুকতেই তার ওয়াইফ 4 দিন ধরে বাসায় না আসার জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু বাবু তার ওয়াইফকে এড়িয়ে সোজা ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। আর এবার সে এমন কিছু দেখে যা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। আসলে তারা সবাই মিলে বাবুর পুরুষাঙ্গই কেটে নিয়েছিল। এরপর বাবু প্যানিকড হয়ে ওয়াশরুমে পড়ে গিয়ে তার মাথায় আঘাত পেয়ে সে সেখানেই মারা যায়। এই খবরটা টিভিতে আসলে আরিয়া এই নিউজ দেখে মনে মনে স্বস্তি বোধ করে। অনেকদিন পর আজ সে জানলার পর্দা সরিয়ে বাইরের জগৎটা দেখে। এদিকে পুলিশ অফিসার ম্যাথিউ সন্দেহ হয় যে এটা হয়তো কোনো প্ল্যান্ড মার্ডার এবং এটা করেছে আরিয়ার বাবা আনান। তাই সে আনন্দের সাথে তার অফিসে চলে যায় কথা বলতে। কিন্তু এখানে আনান জানায় যে আমি যদি এমন কিছু করতে পারতাম তাহলে অনেক খুশি হতাম, তবে আমি এমনটা কিছুই করিনি। তারপর ম্যাথিউ আনন্দের পিছনে লোক লাগিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে দেবিকা ও ডিকে এবার একটা মিউজিয়ামে দেখা করে। ডিকে আর্ট দেখার বাহানা করে গোপনে দেবিকাকে একটা পেন ড্রাইভ দেয়। ওই পেন ড্রাইভে তাদের পরবর্তী টার্গেটে সকল ইনফরমেশন উল্লেখ করা ছিল। এরপর দেবিকা বাসায় গিয়ে পেন ড্রাইভ ওপেন করলে জানা যায় যে তাদের পরবর্তী টার্গেট হচ্ছে চার্লস ও মোহিত। চার্লসের বাবা মা কেউ বেঁচে নেই, তবে তার বাবা মা তার জন্য অনেক সম্পত্তি রেখে গেছে। চার্লস সেসব দিয়ে বেশ আরামায়েশে জীবনযাপন করছে। এছাড়াও সে অনেক ফিটনেস সচেতন, তাই সে প্রতিদিন কয়েকবার প্রোটিন সাপ্লিমেন্ট নিতে থাকে। প্রতি রবিবার তার বাসার দারোয়ানও ছুটিতে যায়। ঠিক ওই সময় চার্লস একাই বাসায় থাকে। মাঝে মাঝে মোহিত তার সাথে আসে দেখা করতে। এদিকে মোহিতের বাবা মা দুজনই পাইলট এবং সব সময় থাকে তারা দেশের বাইরে, তাই মোহিতও বেশিরভাগ সময় চার্লসের সাথে সময় কাটায়। এই সব দেবিকা যখন দেখছিল তখন সে বসে বসে একটা আপেল খাচ্ছিল। হঠাৎ একটা আপেলের দানাতে কামড় পড়লে তার মাথায় একটা দুর্দান্ত প্ল্যান আসে। কেননা দেবিকা জানতো যে আপেলের দানাতে স্বল্প মাত্রার সায়ানাইড থাকে, তবে আপেলের বীজ যদি বেশি পরিমাণ হয় তাহলে সায়ানাইডের পরিমাণও বেড়ে যাবে আর এরপর সেটা রূপান্তরিত হবে বিষে। এবার এই বিষ একজন সুস্থ সবল মানুষকে মুহূর্তেই মেরে ফেলতে পারে। তাই সে এবার অনেকগুলো আপেল কিনে তার দানাগুলো বের করে নেয়। এরপর সেটাকে গুঁড়ো করে সে সোজা চলে যায় চার্লসের বাড়ির সামনে। সেদিন রবিবার ছিল বলে চার্লসের দারোয়ান ছুটিতে গিয়েছিল, আর অন্যদিকে চার্লস আজ নিজের বাসাতেও ছিল না। এরপর দেবিকা একজন চাবিওয়ালাকে ডেকে চার্লসের বাসায় চলে যায়। সে জানায় যে তার নিজের চাবি হারিয়ে গেছে, আর এমন নাটক করে সে চার্লসের দরজার একটা চাবি তৈরি করে নেয়। এরপর পরবর্তীতে সেই চাবিওয়ালাকে বিদায় দিয়ে সে বাসার ভিতরে ঢোকে। এরপর হাতে হ্যান্ড গ্লাভস পরে প্রথমে বাইরের সিসিটিভি ফুটেজগুলো সে ডিলিট করে। এরপর সে কিছু একটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এভাবেই অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে ওই কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যায়, আর এই জিনিসটা হচ্ছে চার্লসের প্রোটিন পাউডার। সে ওই প্রোটিন পাউডারের মধ্যে আপেলের দানার পাউডার একেবারে মিশিয়ে দেয়। পরের দিন সকালে চার্লস জিম করার পর রোজকার মতন তার প্রোটিন সাপ্লিমেন্ট নিতে থাকে, কিন্তু সে তো আর জানে না যে আজ তার প্রোটিন সাপ্লিমেন্ট বিষে পরিণত হয়েছে, যার কারণে কিছুক্ষণ খাবারের পরে চার্লস হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার হাত পা সব বাকিয়ে সে পুরোই প্যারালাইজড হয়ে যায়। সে অনেক চেষ্টা করেও কাউকে ডাকতে পারছিল না।
এমন সময় দারোয়ান এসে চার্লসের এই অবস্থা দেখে তাকে দ্রুত হসপিটালে ভর্তি করে। এদিকে মোহিত কিন্তু তার নিজের বাসায় বসে ড্রাগস নিচ্ছিল। হঠাৎ দারোয়ান তাকে কল করে সবটা জানালে মোহিত দ্রুত হসপিটালে যায়, কিন্তু সে বাসা থেকে বের হতেই দেবিকা সেই দানা ছাড়ানো আপেলগুলোকে নিয়ে মোহিতের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। এরপর অ্যাপার্টমেন্টের দারোয়ান তাকে কার কাছে যাব জিজ্ঞেস করলে দেবিকা অ্যাপয়েন্টমেন্ট বোর্ডে লেখা অ্যাপার্টমেন্ট মেম্বারদের নাম দেখে অজানা একজনের নাম বলে মোহিতের অ্যাপার্টমেন্টে চলে যায়। এরপর সেখানে সে হ্যান্ড গ্লাভস পরে আপেলগুলো দিয়ে কিছু একটা করে। এদিকে হসপিটালে ইতিমধ্যে ম্যাথিউস চলে আসে চার্লসের কেসের ইনভেস্টিগেশন করতে। ম্যাথিউ ডাক্তারের থেকে জানতে পারে যে তার বডিতে সায়ানাইড পাওয়া গেছে, যেটা মিশে ছিল তার প্রোটিন পাউডারের সাথে। সম্ভবত এটা আপেলের সিড হবে, আর এটা ইচ্ছে করে কেউ তাকে খাইয়েছে। এখন চার্লস যে এখনো বেঁচে আছে এটাই তার সৌভাগ্য। এদিকে ডিটেকটিভ ডিকেও ছদ্মবেশে সবার উপরে নজর রাখছিল এবং দেবিকাকে প্রতিনিয়ত সে সব আপডেট জানাচ্ছিল। এরপর দেখা যায় দেবিকা মোহিতের বাসার কাজ সেরে লাইটারে আগুন জ্বালিয়ে ফায়ার অ্যালার্মের কাছে ধরে, যার ফলে মোহিতের ঘরে মুহূর্তে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আর অ্যাপার্টমেন্টের দারোয়ান মোহিতকে কল করে জানায় যে তার বাসায় আগুন লেগেছে। এই নিউজ শোনার পর মোহিত দ্রুত ম্যাথিউদের নিয়ে তার অ্যাপার্টমেন্টে যায়। দেবিকা ততক্ষণে কিন্তু সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। এবার ঘরে ঢুকতে মোহিত আগুন না দেখে ম্যাথিউদের সেখান থেকে চলে যেতে বলে। আসলে মোহিত কিছুতেই চাইছিল না যে ম্যাথিউরা তার ঘরে প্রবেশ করুক, কেননা তার ঘরে রয়েছে বিপুল পরিমাণে ড্রাগস। তবে ম্যাথিউ তার উপরে সন্দেহ হলে তার ঘরে ঢুকে সবকিছু তল্লাশি নিতে থাকে। এরপর হঠাৎ মোহিতের ডাস্টবিনে অনেকগুলো কাটা আপেল দেখে ম্যাথিউর সন্দেহ আরো বেড়ে যায়। সে সেখান থেকে সেই অ্যাপেল সিডের গুঁড়ো করা কৌটাটাও খুঁজে পায়। মুহূর্তেই ম্যাথিউ মোহিতের ল্যাপটপ চেক করে দেখে যে সে আগের দিন রাতে গুগলে সার্চ করছিল যে কিভাবে অ্যাপেল থেকে সায়ানাইড তৈরি করা যায়। এবার আমরা ফ্ল্যাশব্যাকের সিনে দেখতে পাই যে দেবিকায় মোহিতের ল্যাপটপের টাইম চেঞ্জ করে একটা সার্চ করেছিল, আর এই সব কিছু তার সেটআপমেন্ট। যাই হোক, সিন প্রেজেন্টে আসলে এই সব দেখে ম্যাথিউ কনফার্ম হয়ে যায় যে চার্লসের এমন অবস্থার পিছনে মোহিতেরই হাত রয়েছে। তাই সে তৎক্ষণাৎ মোহিতকে গ্রেফতার করে। তবে যাওয়ার আগে সে মোহিতের বাসায় একটা চশমা খুঁজে পায়, আর এই চশমা দেখেই তো তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে দেবিকার চশমা। এখন ম্যাথিউ কিন্তু চশমাটা দেখে চিনতে পারে, তাই এবার সে এটাকে সাথে করে নিয়ে যায়। এদিকে আরিয়া বাসায় থেকে আরো বেশি ডিপ্রেস হয়ে পড়ছিল। এছাড়াও সেদিনের রাতের কথা মনে পড়লেই ওই জানোয়ারগুলোর স্পর্শ মুছে ফেলার জন্য সে ঘন্টার পর ঘন্টা ওয়াশরুমে ঝর্ণার নিচে বসে থাকে। দেবিকাও তার মেয়ের এমন অবস্থা দেখে ট্রমাটাইজ হয়ে যায়। পরের দিন সে চার্লসকে দেখতে হসপিটালে পৌঁছায়। দেবিকা চার্লসকে ঠান্ডা গলায় বলে, আমার মেয়ে এখনো ওই রাতের কথা ভুলতে পারেনি, আর আজকের পর তুইও পারবি না। তোরা তো সেদিন ওকে বলেছিলি ডাক তোর মাকে, দেখ এখন তার মা এসে গেছে। এই সব কথা শুনে চার্লস এবার প্যানিক করতে শুরু করে। এমন দৃশ্য দেখে দ্রুত নার্স তার কাছে আসে। দেবিকাও বলে ও আমার খুব ভালো স্টুডেন্ট, তাই হয়তো আমাকে দেখে উত্তেজিত হয়ে গেছে। এবার দেবিকা চার্লসের বেডের পাশে কয়েক টুকরো কাটা আপেল রেখে সেখান থেকে চলে যায়। এদিকে আরিয়া বাসায় বসে চার্লসের কেসে মোহিতের আটক হওয়ার নিউজ দেখে মনে মনে অনেক স্বস্তি অনুভব করে। তার মনে হয় এই সব কিছু হয়তো তার বাবাই করছে। তাই সে জানলার পাশে গিয়ে তার বাবাকে একটা মেসেজ করে লেখে, বাবা আজ তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। এবার মেয়েকে কিছুটা স্বাভাবিক হতে দেখে আনন্দ খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে, তোর কি লাগবে মা? আরিয়া জবাবে তার সেই ফেভারিট জায়গাটা ছবি পাঠিয়ে দেয়। তখন আনন্দ বুঝতে পারে তার মেয়ে সেখানে বেড়াতে যেতে চায়, তাই সে ইতিমধ্যে সেই জায়গা যাওয়ার জন্য বুকিং দিয়ে দেয়। পরের দিন দেবিকা পিউকে স্কুলে ছাড়াতে গেলে তার কাছে ম্যাথিউ আসে। ম্যাথিউ বলে, আরিয়ার কেসের কিছু ফর্মালিটিজে আসলে আপনার সাইন লাগবে। ঠিক এই মুহূর্তে দেবিকা ব্যাগে চশমা খুঁজতে থাকলে ম্যাথিউ হঠাৎ তার চশমাটা সামনে রাখে। এক মুহূর্তের জন্য দেবিকা সেটা দেখে ঘাবড়ে গেলেও এবার সে নিজের ব্যাগ থেকে সেম চশমাটা বের করে নেয়। তার মানে ইতিমধ্যে দেবিকা সব টের পেয়ে নতুন করে একটা চশমা নিয়ে এসেছিল। আর এটা দেখে ম্যাথিউ কিন্তু বেশ ঘাবড়ে যায়। তবে সাইন করার সময়
সময় দেবিকার হাত কাঁপছিল, যেটা ম্যাথিউ ভালো করে লক্ষ্য করে। এবার যাবার সময় ম্যাথিউ ঠান্ডা গলায় দেবিকাকে বলে, আরিয়ার কেসের চতুর্থ জনের নাম হচ্ছে যোগান। ও কিন্তু অনেক ডেঞ্জারাস ক্রিমিনাল। আমার দুটো মেয়ে থাকলে আমি কখনো ওর পিছু লাগতাম না। ঠিক এভাবে ঠান্ডা মাথায় সতর্ক করলে দেবিকা বলে, আপনি কেন আমাকে এইসব কথা বলছেন? যবে ম্যাথিউ জানায়, কারণ সে তো আপনার পরবর্তী টার্গেট। সব শুনে দেবিকা তার কথা ইগনোর করে সেখান থেকে চলে যায়। এবার বাসায় ফিরে দেবিকা আনন্দকে সবকিছু শেয়ার করতে চায়। তবে চার্লসের এই অবস্থা দেখে এবং আরিয়া কিছুটা সুস্থ হওয়ার কারণে আনন্দ এতটাই খুশি ছিল যে সে দেবিকার কোনো কথাই শোনে না। পরের দিন দেবিকা ডিটেকটিভ ডিকের সাথে দেখা করতে একটা টুরিস্ট স্পটে যায়। এখানে ডিকে জানায় যোগান নাকি তার বাবার মৃত্যুর কারণে গ্রামে গিয়েছে আর এখনো পর্যন্ত সে ফিরে আসেনি। তাই সে ফিরলে ডিকে তাকে সবকিছু জানাবে। তবে দেবিকা যেন এই কয়েকদিন ফ্যামিলির সাথে ঘুরে আসে। এবার দেবিকা যাওয়ার আগে মুচকি হেসে ডিকেকে থ্যাঙ্কস বলে, কেননা এই ডিকের কারণে আজ তার এই প্রতিশোধগুলো নেওয়া সফল হচ্ছে। ডিকেও তার চেহারায় হাসি ফিরতে দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু এত কিছুর মাঝে তারা কেউই লক্ষ্য করে না যে তাদের এই কথোপকথন নিচে থেকে ম্যাথিউ শুনে ফেলেছিল। এদিকে ডিকে চলে যাওয়ার সময় বাইকে উঠতে ম্যাথিউ এসে তার পিছনের সিটে বসে। তারপর সে তাকে থানায় চা খাওয়ার দাওয়াত নিয়ে থানায় নিয়ে আসে। থানায় এসে সে ডিকেকে অনেক টর্চার করলে এবার সে সত্যটা বলতে বলে। তবে ডিকে কোনো কিছুতে মুখ খোলে না। এরই মাঝে ম্যাথিউ সিনিয়র চলে আসলে সেভাবে তুলে আনার জন্য ম্যাথিউকে বকাবকি করে এবং ফাইনালি তাকে ছেড়ে দেওয়া হয়। এরই মাঝে জাগান গ্রাম থেকে ফিরে আসে এবং প্রথমে মোহিতের সাথে সে চলে যায় দেখা করতে। মোহিতের অবস্থা ছিল বেশ খারাপ। থানার অন্যান্য গে কয়েদিরা তার উপরে এতটাই টর্চার করেছে যে সে ঠিকঠাক মতো চলাফেরাও করতে পারছিল না। তাই যোগান তাকে জিজ্ঞেস করে যে সে চার্লসের সাথে এমনটা কেন করলো। কিন্তু মোহিত জানায়, ভাই আমি কিচ্ছু করিনি, কেউ একজন ইচ্ছে করে আমাদের ফাঁসিয়ে দিচ্ছে। এখন মোহিতের মনে হচ্ছে নিশ্চয়ই তার পরবর্তী টার্গেট হচ্ছে জাগান। তবে জাগান কোনো কথা না বলে থানা থেকে সোজা হসপিটালে চলে আসে চার্লসকে দেখতে। এবার চার্লসের এমন অবস্থা দেখে সে বলে যে তোর সাথে এমন করেছে আমি তাকে কিছুতেই ছাড়বো না, আমাকে শুধু একটা হিন্টস দে যে এই কাজ কে করেছে। তখন চার্লস অনেক কষ্টে তার মুখ থেকে ম শব্দটা উচ্চারণ করে। এখন জাগান ভাবে হয়তো সে মোহিতের নাম বলতে চাইছে। তবে চার্লস মাথা নাড়িয়ে জানায় মোহিত নয়। সে অনেক চেষ্টার পর এবার মুখ থেকে মম শব্দটা বের করে। তখন জাগান বলে, কার মা? ওই মেয়ের মা। যবে চার্লস মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে উত্তেজিত হয়ে পড়লে তার সেখানে হার্ট অ্যাটাক হয়। আর ফাইনালি চার্লসেরও ভবলীলা সাঙ্গ হয়ে পড়ে। সেই রাতে জাগান দেবিকার বাড়িতে যায় তাকে মেরে ফেলার জন্য, কেননা সে ইতিমধ্যে বুঝে গেছে যে তার মমি এই সব কিছুর পিছনে। কিন্তু সে সেখানে গিয়ে জানতে পারে যে দেবিকারা কোথাও ঘুরতে গেছে। এদিকে ডিকে সর্বদা জাগানের উপরে নজর রাখছিল। এই ব্যাপারটা জাগানও কিন্তু লক্ষ্য করে। তাই সে একদিন নিজেই ডিকের পিছু নেওয়া শুরু করে। ডিকে অফিসে এসে দেবিকাকে সবকিছু জানানোর জন্য তাকে কল করে বসে। তবে তখনই তার সামনে জাগান চলে আসে। আর এরপর কি হয় তা তো বুঝতেই পারছো। জাগান ডিকেকে নির্মম ভাবে মেরে তার ফোন থেকে লাস্ট নাম্বারে কল দেয়। আর এই কল সোজা চলে যায় দেবিকার কাছে। তখন জাগান বলে, দেবিকা জি আছে? দেবিকারা তখন বাইরে ঘুরছিল। তাই কটেজের কেয়ারটেকার কল ধরলে জাগানকে দেবিকাদের লোকেশন সম্পর্কে সেই কেয়ারটেকার জানিয়ে দেয়। অন্যদিকে দেবিকারা তাদের পছন্দের জায়গায় খুব সুন্দর সময় পার করছিল। আরিয়াও ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে, যেটা দেখে আনন্দ দেবিকা দুজনে অনেক খুশি হয়। পরের দৃশ্যে ডিকের পরিবার তাকে খুঁজতে অফিসে আসলে তার লাশ পেয়ে পুলিশকে খবর দেয়। ম্যাথিউ এবার ডিকের খুনের কেস ইনভেস্টিগেশন করতে আসলে সে ডিকের চশমায় একটা ক্যামেরার খোঁজ পায়। সেই ক্যামেরার ফুটেজ চেক করে ম্যাথিউ এখন পর্যন্ত যা হয়েছে সব কিছু জানতে পারে। তাই এবার সে সাথে সাথে জাগানকে গ্রেফতার করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে দেবিকারা বাইরে থেকে ঘুরে কটেজে আসতেই হঠাৎ লাইট চলে যায়। আনন্দ বেসমেন্টে সুইচ চেক করতে গেলে সেখানে কটেজের কেয়ারটেকারকে তারা মৃত অবস্থায় দেখতে পায়। আনন্দ কিছু বুঝে ওঠার আগেই জাগান এসে তার উপর আক্রমণ করে বসে। এরপর তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে এক পর্যায়ে জাগান আনন্দকে মেরে ফেলে। এরপর সে চলে আসে আরিয়ার রুমে। আরিয়া তখন আয়নায় জাগানকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে। এর মাঝে দেবিকা সেখানে চলে আসলে সে আরিয়াকে পালাতে বলে এবং নিজে জাগানকে আটকানোর চেষ্টা করে।
জাগান দেবিকাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর জাগান আরিয়ার পিছু নেওয়া শুরু করে। আরিয়া দৌড়ে একটা গাছের পিছনে লুকিয়ে পড়লে জাগান তাকে দেখে নেয়। সে ধীরে ধীরে আরিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। ততক্ষণে দেবিকারও ইতিমধ্যে জ্ঞান ফিরে আসে আর সে তাকে বাঁচানোর জন্য জাগানের সামনে এসে উপস্থিত হয়। এবার জাগান দেবিকাকে শুট করতেই যাবে, কিন্তু এরই মাঝে সেখানে উপস্থিত হয়ে যায় ম্যাথিউ আর তার হাতে শুট করে তার গানটা ফেলে দেওয়া হয়। এরপর জাগান আর ম্যাথিউর মাঝে ধস্তাধস্তি শুরু হলে এই সুযোগে দেবিকা জাগানের গান নিয়ে তার দিকে তাক করে, কিন্তু ম্যাথিউও জাগানের দিকে গান তাক করে দেবিকাকে তার গানটা ফেলে দিতে বলে। এছাড়াও সে জানায় যে আনন্দ এখনো বেঁচে আছে, তাই নিজের পরিবারের কথা ভেবে হলেও আইন নিজের হাতে যেন তুলে না নেওয়া হয়। তখন দেবিকার রাগে চিৎকার করে করে বলতে থাকে যে ও আমার মেয়ের গায়ে হাত কেন লাগিয়েছে, আমি আজকে ওকে মেরেই ফেলবো। কিন্তু এরপর এমন কিছু ঘটে যা দেখলে তোমার মনও খুশি হয়ে উঠবে, কেননা এবার ম্যাথিউ দেবিকার হাত থেকে জাগানের গানটা ফেলে দিতে বলে নিজের গানটা তার দিকে আগিয়ে দেয়। তার মানে তো বুঝতেই পারছো, ম্যাথিউ নিজেও চায় যে দেবিকা যেন তার প্রতিশোধ নেয়, কিন্তু সেটা হবে সরকারি গুলিতে, আর এতে করে দেবিকাকেও কখনো জেলে যেতে হবে না। এখন এমন কাণ্ড দেখে জাগান ভয় পেয়ে বলে এটা ইল্লিগাল স্যার, আগে এই মহিলাকে আপনি গ্রেফতার করুন, উনি বাবু চার্লস এদেরকে মেরে মোহিতকে ফাঁসিয়েছে। তখন ম্যাথিউ জানায় আমি সব জানি। আর এই মুহূর্তে আরিয়াও গাছের আড়াল থেকে সব শুনে ফেলে। এরপর ম্যাথিউ বারবার দেবিকাকে বলছিল জাগানকে শুট করতে, তবে দেবিকার হাত আজ কেঁপে ওঠে। কিন্তু হঠাৎ আরিয়া গাছের আড়াল থেকে বেরিয়ে জীবনের প্রথমবারের মতন দেবিকাকে মা বলে ডাকে, আর এই মা শব্দটা শুনে দেবিকার হাত স্থির হয়ে যায়। আর ফাইনালি সেই বন্দুক থেকে গুলি বের হয়ে জাগানের মাথা এফোর ওফোর করে দেয়। ফাইনালি সব প্রতিশোধ শেষ হলে আরিয়া এসে দেবিকাকে জড়িয়ে কাঁদতে থাকে। সে আজ দেবিকাকে নিজের মা হিসেবে মেনে নিয়েছে, আর দেবিকাও নিজের মেয়েকে বুকে পেয়ে অনেক স্বস্তি অনুভব করে। ঠিক এমনই এক সুন্দর মুহূর্ত দিয়ে এই অসাধারণ রিভেঞ্জ থ্রিলার মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।